সুপ্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা। আপনারা জানেন যে প্রমাণিত অপ্রমাণিত একটি সাব এপিসোড হিসেবে আমরা অল্প স্বল্প গল্প শুরু করেছি। আর আমার সাথে সবসময়ের জন্য এই অল্প স্বল্প গল্পে যিনি আছেন তিনি হলেন আমাদের কুলসুম, উম্মে কুলসুম। তো কুলসুম, কেমন আছো বলো? আদাব ম্যাডাম, আমি চমৎকার, খুব ভালো আছি এবং আপনার অনুষ্ঠান আমি নিয়মিত শুনছি। বা অনুষ্ঠান শুধু নিয়মিত শুনছো না, নিয়মিত করছো বলো? অবশ্যই, অল্প স্বল্প গল্পতে আমি আছি। আর তাছাড়া আপনার যেটা প্রধান যে প্রোগ্রামটা, অনুষ্ঠানটা, ওইটা আমি নিয়মিত শ্রোতা। অনেক ধন্যবাদ। আমরা কিন্তু আসলে আমাদের যে অনুষ্ঠানগুলো আমরা করছি সেটার সারা একদম পাচ্ছি না তা না, পাচ্ছি। তাই অবশ্যই আমি দেখছি যে অনেকেই আমাকে এই অনুষ্ঠানটার ব্যাপারে পরিচিত, অনেকে জিজ্ঞেস করছে এবং অনেকে আবার আগ্রহ প্রকাশ করছে যে নেক্সট এপিসোডটা কি বিষয়ে আসবে বা কবে আসবে। তো এটা দেখে ভালো লাগছে। গুড গুড। তো আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব তার আগে আমি বলে নিই সবাইকে যে আমরা কিন্তু আসলে আমরা কাদের উদ্দেশ্যে অনুষ্ঠানটা করছি। আমরা অনুষ্ঠানটা করছি একেবারে যারা সাধারণ মানুষ, যারা তৃণমূলের কাছে আছে, তৃণমূলের জন্য। তো এবং তারা কিন্তু আইনের শক্ত শক্ত কথাগুলো বোঝে না। আমাদের একটা ধারণা থাকবেই, একটা ইচ্ছা থাকবেই খুব সহজভাবে তাদের কাছে পৌঁছানো। তো আজকে আমাদের বিষয়বস্তু অস্থায়ী নিষেধাজ্ঞা। অস্থায়ী নিষেধাজ্ঞাটাকে তুমি ইংরেজিতে টেম্পোরারি ইনজাংশন বলতে পারো, কিন্তু আমার মনে হয় গ্রাম বাংলার জনগণ এটাকে ইনজেকশন হিসাবে খুব ব্যবহার করে, তাই না? মানে জমিতে ইনজেকশন দিয়েছে। তো এই ইনজেকশন না, আমরা ইনজাংশন নিয়ে কথা বলবো। অস্থায়ী নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞাটা আসলে একটা খুব নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়। আদেশটা যতক্ষণ থাকবে ঠিক ততক্ষণই বলবৎ থাকবে। এই অস্থায়ী নিষেধাজ্ঞা, তুমি তো সহকারী জজ ছিলে, তারপর সিভিল কাজ করেছো, তুমি বলো তোমার কি মত অস্থায়ী নিষেধাজ্ঞা? জি ম্যাডাম, আপনি একদম ঠিক বলেছেন যে আমরা কিন্তু দেওয়ানি আদালত বলতেই বুঝি যে অস্থায়ী নিষেধাজ্ঞা কোথায় পাওয়া যাবে, সেটার সাথে দেওয়ানি আদালতের একটা নিবিড় সম্পর্ক। এবং সাধারণ মানুষ দেখেছি যে মামলা পরিচালনায় তার যতটা আগ্রহ, তার চেয়ে অনেক বেশি আগ্রহ অস্থায়ী নিষেধাজ্ঞা প্রাপ্তির ক্ষেত্রে। আমার মনে হয় এটাকে আমরা ভাগ করতে পারি। মানে ক্রিমিনাল কেসগুলোতে দেখবে যে মামলার বিচার কাজ যতক্ষণ না মানুষের মানে ফাঁসি হবে বা শাস্তি হবে সেটার দিকে আগ্রহ না, জামিনের দিকে আগ্রহ। তো এখানে ঠিক আমরা যদি বলি সিভিলের অনেকটা জামিনের মতো, মানে তাৎক্ষণিক একটা প্রতিকারের আশায় তারা আসে। বলো তুমি। আমি ম্যাডাম অবাক হয়ে একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে আমরা জাপান সফরে গিয়েছিলাম। জাপানের দেওয়ানি বিচার ব্যবস্থায় কিন্তু ওরা মেডিয়েশনের মাধ্যমে অনেক বিরোধ নিষ্পত্তি করেছে, কিন্তু তারাও তাদের যে চ্যালেঞ্জগুলো বলেছে যে দেওয়ানি বিচার ব্যবস্থায়, তার মধ্যে অন্যতম হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা, যা তাদের ভাষায় হচ্ছে খারিজ হুকুম। এবং তারা উল্লেখ করেছিল যে কেউ একজন বিচার প্রার্থী, সে মামলা দায়ের করে তার জায়গা জমির দখল পুনরুদ্ধার বা দখল রক্ষার জন্য বা অপর পক্ষকে তার নিষ্কণ্টক দখলের জন্য বাধা না দেয়, সেই জন্য অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রাপ্তির জন্য। এবং যখনই তাদের ভাষায় সেই খারিজ হুকুম বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ হয়ে যায়, সে আর আদালতমুখী হতে চায় না, মামলাটা পরিচালনা করতে চায় না। তো একই বিষয় মনে হয় আমাদের ক্ষেত্রে, আমাদের দেশের ক্ষেত্রেও প্রযোজ্য। তুমি এই যে জাপানের গল্প বললে, আমার খুব জানতে ইচ্ছা করছে যে জাপানে আমাদের দেশে যে এই যে মামলা জট, এই যে এত মামলা, এই যে তুমি বললে না যে ওখানে জমি দখল বা জমির বিরুদ্ধে ইনজাংশন, আমার ধারণা ছিল এত সভ্য জাতি, এত সভ্য দেশ, ওখানে বোধহয় এই ধরনের জিনিসগুলো খুব অল্প হয়। ওখানে কিরকম, মানে কি পরিমাণ মামলা মোকদ্দমা হয় এই দেওয়ানি? ওদের দেশেও ওরা মামলা জট বা ব্যাকলগ আছে সেটা বলে, কিন্তু আমরা দেখেছি যে আমাদের দেশের যেমন মাথা পিছু মামলার যে হার, যেমন আমাদের একজন বিচারকের ভাগে যেই মামলা পড়ে, জাপান সেই তুলনায় 20 ভাগের 1 ভাগ মামলা তাদের আছে। তারপরেও তারা কিন্তু বলে যে তাদের মামলার ভারে তারা ভারাক্রান্ত এবং তারা বিকল্প পদ্ধতিতে সেই বিরোধগুলো নিষ্পত্তি করতে চাচ্ছে। বিশেষ করে জমি জিরাতের যে মামলাগুলো আছে, যেহেতু তাদের দেশে খুব ভূমিকম্প প্রবণ এলাকা, তারা বলে যে তাদের মানচিত্র বা জমির পরিমাণ বা জমির অবস্থান এগুলো ভৌগোলিক কারণে পরিবর্তন হয়, সেই জন্য তাদের মামলা মোকদ্দমার পরিমাণ বেশি। আর তাদের আরেকটা বিষয়ে মামলা আছে, সেটা আমাদের দেশে হয়তো ইদানিং যোগ হচ্ছে, সেটা হলো যে বিভিন্ন ফ্ল্যাট বা
প্লট ক্রয়ের ক্ষেত্রে যে আধুনিক যে চ্যালেঞ্জগুলো দেখা যাচ্ছে এই ধরনের মামলাগুলো তাদের দেশে বেশি। কিন্তু আমাদের দেশে যেমন জমি দখল, কৃষি জমি দখল, সেরকমটা তাদের দেশে নাই। তাদের দেশে হচ্ছে অনেকটা প্লট বা ফ্ল্যাট দখল বা বুঝিয়ে দেওয়া বা এগুলোর ব্যাপারে সময়ক্ষেপণ করা, এগুলোকে চ্যালেঞ্জ করে তারা সাধারণত মামলা দায়ের করে। তো কুলসুম, আমরা জাপান থেকে বাংলাদেশে ফিরে আসি। তো যেটা হলো যে তোমার অস্থায়ী নিষেধাজ্ঞা, আমরা জানি যে দুপক্ষ শুনে সবসময় আদেশ দিতে হয়, কিন্তু এই একটা বিশেষ জায়গা যেখানে এক পক্ষ শুনেই আদালত থেকে আদেশ দেওয়া হয় প্রায় সময়। ইনজাংশনটা একতরফাভাবেই দেওয়া হয়, অনেক সময় শোকজ করা হয়, কিন্তু তার আগে একটা অ্যাডেন্টারিম একটা ইনজাংশন একটা আদেশ দেওয়া হয়। তো এই আদেশটা দেওয়ার সময় কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞাতে তিনটা জিনিস আমরা খুব ছোটবেলাতে মানে প্রথম থেকে যখন চাকরি করেছি তখন থেকেই জানি। প্রথমত হলো প্রাইমা ফেসি কেস, একটা প্রাইমা ফেসি কেস থাকতে হবে, আপাত সত্য, তাই তো। আর আরেকটি হলো ইররেপারেবল লস, মানে অপূরণীয় ক্ষতি। আরেকটি যেটি খুব মানে মনোযোগ সহকারে দেখতে হয় যে ব্যালেন্স অফ কনভেনিয়েন্স ইনকনভেনিয়েন্স, মানে এই আদেশটা দিলে কতটুকুন লাভ হবে, না দিলে কতটুকুন ক্ষতি হবে। তুমি কি আমাদেরকে একটু বুঝিয়ে বলবে যে ব্যাপার এটা নিয়ে? জি ম্যাডাম, ধন্যবাদ। আমি আসলে কাজ করতে গিয়ে যেমনটা দেখেছি, যে ছোট্ট একটা উদাহরণ দিই যাতে খুব সহজে এটা বোঝা যায়। যে করিম সাহেব নামে এক ব্যক্তি, তিনি তার সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে একটা জমি কিনলেন তার গ্রামের বাড়িতে। তো করিম সাহেব ঢাকায় থাকেন, সবসময় সেই জমি দেখাশোনা করতে পারেন না। হঠাৎ শুনলেন যে তার একজন প্রতিবেশী সেই জমির উপর দিয়ে একটি রাস্তা নিয়ে যাচ্ছে। এটা খুব কমন আমাদের দেশে। হ্যাঁ, তখন এই বিষয়টা, তখন এই লোকটা কিন্তু উপায়ন্তর না দেখে আদালতের দ্বারস্থ হয়। কারণ গ্রামে যিনি থাকেন স্বাভাবিকভাবেই গ্রামে তার প্রভাব প্রতিপত্তি একটু বেশি থাকে। তিনি তখন গিয়ে অস্থায়ী নিষেধাজ্ঞার একটা প্রার্থনা করেন আদালতে, স্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করে নিজের সত্যের ঘোষণা চাই, পাশাপাশি অস্থায়ী নিষেধাজ্ঞার একটা আবেদন করে। আদালত তখন দেখে যে তার যে তিনি যে ক্রয় করেছেন, দাবি করলেন সেই ক্রয়ের দলিলটা ঠিক আছে কিনা। যদি এটা দলিলটা ঠিক হয় তাহলে কিন্তু তার এই আবেদন বিবেচনা করে একটা অন্তর্বর্তীকালীন আদেশ, যেটা আপনি প্রথমেই বলেছিলেন যে এক পক্ষে শুনেই আদালত দ্রুত একটা আদেশ দিতে চেষ্টা করেন, একটা নিবারণমূলক আদেশ। সে তখন আদালত চিন্তা করে যে তার আপাত সত্য আছে, তার প্রাইমা ফেসি কেসটা সে মেড আউট করতে পেরেছে যে এই মুহূর্তে এটা দরকার। দ্বিতীয়ত হচ্ছে, যদি এখন অন্তর্বর্তীকালীন আদেশটা না দেয় তাহলে তার যে ক্ষতি হবে, তার জমির যে ন্যাচারাল ফিচার চেঞ্জ হয়ে যাবে। এই আদেশ দিলে কিন্তু তার আর এই ক্ষতিটা হবে না, আর না দিলে কিন্তু তার এই বড় রকম ক্ষতিটা হয়ে যাবে, অপূরণীয় করা সম্ভব হবে না। তো সেইটা দেখবে। আর যদি আদেশ দেয় তাতে কিন্তু বিবাদের কোনো ক্ষতি হচ্ছে না। কাজে এখানে বাদী এবং বিবাদীর ব্যালেন্স অফ কনভেনিয়েন্স এন্ড ইনকনভেনিয়েন্স বলতে এটাই বোঝায় যে সুবিধা ও অসুবিধার ভারসাম্য। আদালত সেটা পরিমাপ করে তখন অন্তর্বর্তীকালীন আদেশ দেয়। তারপর অপর পক্ষে শুনানির পর যদি মনে করে এখানে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটা বহাল রাখতে হবে মামলার চূড়ান্ত নিষ্পত্তির পূর্ব পর্যন্ত, তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বহাল থাকে। তারপর চূড়ান্ত শুনানির পর পূর্ণাঙ্গ আদেশ প্রদান করে। একটা কথা আমরা যেটা জানি, বোধহয় আমার মানে সাধারণ শ্রোতাদের জন্য সেটা জানলে ভালো, যদিও এটা আইনের একটা সূক্ষ্ম একটা দিক। ইনজাংশনের মামলায় কিন্তু টাইটেলটা প্রমাণ করতে হয় না, তাই না? প্রাইমা ফেসি টাইটেল বলা হয়, যে প্রাইমা ফেসি মানে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। আর কিন্তু টাইটেল সুটের ব্যাপারে তখন টাইটেলটা প্রমাণ করা তোমার সিএস খতিয়ান, আরএস খতিয়ান, এসএ খতিয়ান, পর্চা, যাবতীয় কিছু সব একটা ধারাবাহিকতা। কিন্তু মানে প্রথম দেখাতেই যেন মনে হয় যে টাইটেল আছে, এই ধরনের একটা ধারণা হলো প্রাইমা ফেসি কেস, তাই তো? জি, মানে কিন্তু দখল থাকতে অবশ্যই, দখল ছাড়া তো সম্ভবই না। মানে টাইটেলের কথাটা বলছি, আর পজিশন ছাড়া তো ইনজাংশন কিভাবে হবে সেটাই আর কি। তো আমরা মনে হয় ব্যালেন্স অফ কনভিনিয়েন্স ইনকনভিনিয়েন্সটা নিয়ে অনেক সময় একটা সমস্যা হয়। যেমন এক বাদী সে
আজকাল কি হয়, আজকাল ফ্ল্যাট বাড়ি নিয়ে অনেক রকম মামলা মোকদ্দমা হয়। যদি দেখা যায় যে একটা 40টা ফ্ল্যাটের একটা বাসস্থান, সেখানে একজন একটা মামলা করে সে বললো যে না আমার সাংঘাতিক ক্ষতি হয়ে যাবে, আমার ইনজাংশনটা লাগবেই, কিন্তু 39 জন যে আছে তাদের বিপক্ষে যাচ্ছে। তো সেই জায়গাগুলোও কিন্তু একটু দেখতে হয় যে একটা একতরফা আদেশ দিয়ে তুমি 39 জনের একটা অসুবিধার কারণ হচ্ছে। যদি নির্মাণ সংক্রান্ত কোনো নিষেধাজ্ঞা হয় সেখানে বিবেচনা করতে হবে যে একজনের আবেদনের প্রেক্ষিতে নির্মাণ কাজ বন্ধ থাকলে বাকি যারা আছে সংশ্লিষ্ট তাদের স্বার্থটা ক্ষুণ্ণ হচ্ছে, কাজে এইটা কিন্তু এখানে দেখতে হবে, মানে আরেক পক্ষ শুনে শোনা উচিত। এই তো এটা আসলে মনে হয় সাধারণভাবে মানে যারা বিচারক আছেন তারাই ভালো বুঝতে পারবেন, তাদের মেধা, তাদের মানে বোঝার ক্ষমতা এবং মানে সমাজের সাথে তাদের যে আইনের ব্যাখ্যার যে একটা মেলবন্ধন, সেটা ঠিক মতো থাকলে মনে হয় হারমোনিটা যদি ঠিক থাকে সমাজের সাথে বিচারকের চিন্তা ভাবনা, তাহলে এই আদেশগুলো খুব কঠিন না, তাই না? তো তুমি কি মনে করো, তোমার আর কি বলার আছে এই ব্যাপারে বলো তো একটু। আমার অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়ে একটা গুরুত্বপূর্ণ যে জিনিস মনে হয় এটা হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে বিজ্ঞ আদালত একটা স্থিতাবস্থার আদেশ দেয়। এই যে স্থিতাবস্থার আদেশটা এটা অনেক সময় খুবই একটা সেন্সিটিভ বা সংবেদনশীল, যেমন এখন বাদী এসে বললো একটা বাটোয়ারা মামলা দায়ের করলো, করে সে একটা অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলো, সেটা বিবাদীও করতে পারে বা বাদীও করতে পারে, করে হয়তো সে বললো যে এত নম্বর বিবাদী যেন কোনো জায়গায় হস্তান্তর করতে না পারে, বা এত নম্বর বিবাদী যেন এই জায়গাটায় কোনো পুকুর কাটতে না পারে, মানে রূপান্তর করতে না পারে। আদালত তখন যদি একটা স্থিতাবস্থার আদেশ দিয়ে দেয় তাহলে অনেক সময় কিন্তু এটা আত্মঘাতী সিদ্ধান্ত হয়, কারণ একটা পক্ষ ক্ষতিগ্রস্ত হয়। কাজে স্থিতাবস্থার আদেশ দেওয়ার সময় অবশ্যই বিবেচনা করা উচিত যে প্রকৃত পক্ষে এই নালিশা ভূমিটা, যেই জায়গাটা ডিসপুটেড ল্যান্ড বা পণ্ড হতে পারে যে কোনো জিনিস, এটার অবস্থানটা কি। যদি পুকুর হয় আর স্থিতাবস্থার আদেশ দেয় তাহলে কিন্তু সেই পুকুরের মাছ কেউ ধরতে পারবে না। যদি সেটা ধানি জমি হয়, স্থিতাবস্থার আদেশ দেয়, বাদী বিবাদীর কেউ সেখানে আর যেতে পারবে না, সেই পাকা ধান কাটতে পারবে না। তাহলে এই বিষয়গুলো অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। এই স্থিতাবস্থার কথাটা তুমি যখন তুললে তখন আমি যেটা দেখেছি আর কি, সবসময় আমার তো 41 বছরের অভিজ্ঞতা, তোমার কত জন বলেছিলে সেই 30 বছর। 33, গুড। তো এই যে আমাদের অভিজ্ঞতাটা, তুমি কতটা দেখেছো জানি না, আমি সবসময় ফিল করি আমরা যারা বিচারে থাকি তারা বা লয়াররাও অসুবিধা হচ্ছে, আচ্ছা ঠিক আছে স্ট্যাটাস কো দিলেন, যেন স্ট্যাটাস কো দিলেই সবকিছু, কিন্তু আসলে তা না, স্ট্যাটাস কোটা কিন্তু খুব আত্মঘাতী হয়, যেটা তুমি বললে আর কি। তো আরেকটা যেটা আমি যেটা দেখেছি যে এইরকম ভাবে মানে কোনোভাবে একটা ইনজাংশন নিয়ে যাওয়ার পরে, যেমন অনেক সময় হয় তোমার এই যে জলাশয়গুলোতে একটা ইনজাংশন নিয়ে নেয়, কিন্তু আসলে এক বছরের লিজের উপরে এইটা, কিন্তু একটা কোর্টের একটা ইনজাংশন নিয়ে নেওয়া মানে সেইটা কবে যে শুনানি হবে তুমি জানো না। আর যদি সেটা কোনো না কোনোভাবে ছলে বলে কৌশলে শুনানিটা দেরি করা হয় তাহলে কিন্তু 2 বছর 3 বছর এরকমও চলে যায়। এবং এটা আমি আমার কর্মক্ষেত্রে আমি অনেক সময় দেখেছি যে আসলে ইনফ্রাকচুয়াস একটা আদেশ নিয়ে 2-3 বছর 4 বছর চলে যাচ্ছে। এবং আমি যখন হাইকোর্টেও যখন ছিলাম তখন আমি দেখেছি যে একটা সিভিল ডিভিশন এসছে, অথচ একটা ইনফ্রাকচুয়াস আদেশের উপরে 10 বছর 12 বছর চলে গেছে, জাস্ট খালি একটা শুনানি হওয়া, মানে খারিজ হবে সেই শব্দটুকু না থাকার কারণে এটা ঘটছে। তো এই জিনিসগুলো আসলে একটা আদেশ দেওয়ার আগে বোধহয় আমাদের এগুলো চিন্তা করতে হয়। এখন আমরা একটা জিনিস আমরা বলি যে সরকারের বিরুদ্ধে যখন আমি ইনজাংশন দেব সে সময় কিছু মানে আরো সতর্ক থাকতে হয়, তুমি কি বলবে সে ব্যাপারে? জি অবশ্যই। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে, আমি যখন চট্টগ্রামে কর্মরত ছিলাম সিনিয়র সহকারী জজ হিসেবে, তখন ওই চট্টগ্রামে সুগন্ধা নামে একটা আবাসিক এলাকা আছে যেখানে আমাদের অতিরিক্ত জেলা জজ পর্যায়ের কর্মকর্তাগণ বা সিনিয়র কর্মকর্তাগণ থাকতো। তো তখন একটা মামলায় দেখলাম যে এরকম স্থিতাবস্থার আদেশ আছে। আমার যিনি পূর্বসূরি ছিলেন তার কোর্টে এরকম একটা আদেশ হয়েছিল। তো এখন সরকার পক্ষ থেকে খুব বলা হলো যে স্যার আপনাকে এটা শুনতে হবে, যেটাই হোক আদেশ দেবেন।
আমি শুনতে গিয়ে দেখলাম যে যার নামে বাসাটা বরাদ্দ হয়েছিল তার চাকরি শেষ হয়ে গেছে মেয়াদ আর 5 বছর আগে, কিন্তু তিনি তার বোনকে বিবাদী সাজিয়ে, বাড়ি হচ্ছে সরকারের, বোনকে বিবাদী সাজিয়ে একটা মামলা করেছে যে বোন তার ভোগ দখলে বাধাগ্রস্ত করছে, তার বোনকে যেন বাড়িত করা হয়। আর আদালত তাকে স্থিতাবস্থার আদেশ দিয়ে একদম সন্তুষ্ট করে দিয়েছে। তখন আমি যখন ইনজাংশনটা হিয়ারিং করলাম তখন দেখলাম যে বাদী তো এই মামলা করার মতো প্রাইমা ফেসি কোনো কেস নাই, তার তো কোনো মানে সে রিটায়ার করে গেছে, তার অ্যাকচুয়ালি মামলা করার মতো কোনো স্ট্যাটাস নেই, আর সেই মামলা আদৌ মেনটেনেবল না। কাজেই একই সাথে ওই বিবাদী গভর্নমেন্ট কর্তৃক প্রদত্ত যে অস্থায়ী নিষেধাজ্ঞা শুনানির পিটিশনের সাথে সাথে ওদের আর্জি খারিজের একটা আবেদন ছিল, সেটাও শুনানি হলো এবং আমি আর্জি খারিজ করে দিলাম। তো অনেক সময় এটা হয় গভর্নমেন্টে, এবং ইনজাংশনটা মানে আসলে মানুষকে হয়রানি করে অনেক বেশি। সেই জন্য বোধহয় বিচারকদের এই যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়ার সময় অনেক বেশি সচেতন থাকতে হয়, তাই না? জি অবশ্যই, কারণ একটা অস্থায়ী নিষেধাজ্ঞা অস্থায়ী, কিন্তু এটার যে কতটা স্থায়ী মানে একটা মানে আননেসেসারি এটা মানে প্রলং করে। তো এই জিনিসগুলো বোধহয় আমাদের দেখা দরকার। আর কি বলতে চাও তুমি? খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের সাধারণ মানুষ যারা আছে, যারা ইনজেকশনের জন্য আসে, তাদের বেসিক কিছু জিনিস জানতে হবে যে কোন কোন ব্যাপারে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা তাকে দিবে না। সেজন্য বিচারকদের খুব সচেতন থাকতে হয় একটা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়ার জন্য। প্রথমত এটা তোমার এক পক্ষকে শুনে দেওয়া হচ্ছে, আর যদি দুপক্ষ শুনে দেয় তখন ঠিক আছে, তুমি দুপক্ষ শুনে বিচারটা করছো। তো সেই জন্য আমার মনে হয় যে অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ দেওয়ার সময় বিচারকদেরও খুব সচেতন থাকতে হবে, এবং আমাদের বিজ্ঞ আইনজীবী যারা আছেন তারাও নিশ্চয়ই বিচারককে সাহায্য করবেন। আচ্ছা, তুমি কি বলবে যে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ইনজাংশন দেওয়াটা উচিত না হর হামেশা, অথবা কিছু রেস্ট্রিকশন আছে, সেই জায়গাগুলো একটু বলবে? জি অবশ্যই। যে কোনো আদালতে যখন অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা হয় তখন আদালতকে অবশ্যই দেখতে হবে যে এইটা কোনো দেওয়ানি বা ফৌজদারি কার্যধারা বা আদালতের কোনো কার্যক্রমকে স্থগিত করার জন্য দেওয়া হয়েছে কিনা। সেক্ষেত্রে কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করার কোনো সুযোগ নেই। বা কোনো বিচার বিভাগীয় কার্যধারা, কারো বিরুদ্ধে কোনো ডিপার্টমেন্টাল প্রসিডিং স্টার্ট হয়েছে, তার বিরুদ্ধে এসে সে একটা ইনজাংশন চাইলো, সেক্ষেত্রেও দেওয়া যাবে না। সরকারের কোনো ডেভেলপমেন্ট এটার বিরুদ্ধে কিন্তু দেওয়ার সুযোগ নেই, মানে একতরফা ভাবে না। কিছু কিছু কাজ আছে যাবে সিদ্ধান্ত, সেটা সরকারি একটা কাজ, সেটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ওয়ার্ক, সেটা কোর্টে চ্যালেঞ্জ করার সুযোগ নেই। তাছাড়া অনেক বিষয় আছে, যেমন অন্য কোনো আইনে একটা প্রতিকার আছে, আমাকে ট্রান্সফার করা হলো, আমি আমার কর্তৃপক্ষের কাছে গিয়ে সেই ট্রান্সফারের বিরুদ্ধে আমি একটা আবেদন করতে পারি, কিন্তু কোর্ট এসে আমার ট্রান্সফার স্টপ করা থাকবে সেরকম কোনো সুযোগ নেই। এই ধরনের অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করার কোনো সুযোগ নেই। তাছাড়া অনেক সময় আছে যে কোনো কাজ উৎপাত বা গণ উৎপাত বা নয়সেন্স হিসেবে ট্রিটেড হয়, যেমন আমার বাড়ির সামনে যদি বেশ কিছু নির্মাণ সামগ্রী রেখে দেওয়া হয়, আমি এটার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারি। কিন্তু আমার বাড়ির সামনে যদি খুব আলোকসজ্জা করে অপরের বাড়ির কোনো পাত্র বা পাত্রীর বিয়ের আয়োজন করে, আমি যদি এখন মনে করি অস্থায়ী নিষেধাজ্ঞা চাইবো তাদের এই আলোকসজ্জার উপরে, তাহলে কিন্তু সেটা হবে না। ওইগুলো যেটা উৎপাত বা নয়সেন্স হিসেবে ট্রিটেড না, এমন কোনো কাজের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া যাবে না। আমার মনে হয় সুপ্রিয় শ্রোতা, আমরা আসলে যতটুকু সময় পেয়েছি তাতে কিছুটা বুঝাতে পারলাম। এটা নিয়ে বোধহয় আরো আলোচনা করতে পারবো না, তাই না? অবশ্যই আমরা এরপরে আবার আলোচনা করবো। আজকে কিন্তু ঘড়ির কাঁটা বলছে আমাদের হাতে আর সময় নেই। তো কুলসুম, তোমাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, আপনাদের সাথে আবার দেখা হবে আগামী বৃহস্পতিবার রাত 9টায়। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।